রাইট ফর্ম অফ ভার্ব টু লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্ব এটার দেখেন এখানে কিন্তু স্পষ্ট করে বলাই আছে যে রাইট ফর্ম অফ ভার্ব, তার মানে হচ্ছে একটা ভার্বের সঠিক যেই ফর্মটা আছে সেটা আপনাকে বসাতে হবে। যে টেন্স অনুযায়ী হোক বা সাবজেক্ট অনুযায়ী হোক বা বিভিন্ন নিয়ম অনুযায়ী হোক, সঠিক যে ফর্মটা সেটা আপনাকে হচ্ছে অবশ্যই বসাতে হবে। তো আজকে আমরা শুরুতেই হচ্ছে ভার্বের একটা বিশেষ ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। সেই বিশেষ ব্যবহারটা হচ্ছে সাবজাংটিভ সাবজাংটিভ মুড বা ভার্বের সাবজাংটিভ হিসেবে ভার্বের ব্যবহার। এখন এই সাবজাংটিভ বলতে আসলে কি বোঝানো হয়, এটা একটা ব্যাপার। সাবজাংটিভ এই মুডটা হচ্ছে দুই ধরনের হতে পারে। সাবজাংটিভ একটা ব্যাপারটা হচ্ছে যে কোনো উইশ করছেন এবং আরেকটা হচ্ছে যে আপনি কোনো সাজেশন, ডিমান্ড অথবা হচ্ছে রিকমেন্ডেশন এগুলো করছেন। অর্থাৎ আপনি হচ্ছে যে আহ, কোনো কিছু কোনো কিছু হচ্ছে কারো কাছে চাচ্ছেন। তার মানে সাবজেক্টিভ বলতে আসলে কি বোঝানো হয়? সাবজেক্টিভ বলতে বোঝানো হয় যে এইটা এক ধরনের ভার্বের ব্যবহার, যেই ব্যবহারটা আমরা করতে পারি এমন একটা ক্ষেত্রে যেটা আসলে সত্য না, বা যেটা হচ্ছে হাইপোথেটিক্যাল। হ্যাঁ, যেটা আসলে আপনি আম, সত্য না কিন্তু আপনি এখন মনে মনে চাচ্ছেন যে যদি সত্য হতো, এরকম কিছু আপনি আহ, চাচ্ছেন বা এরকম কিছু আপনি আহ, বোঝাতে যাচ্ছেন। যেমন এক্সাম্পল দিই, আমরা কিন্তু এরকম প্রায় হাইপোথেটিক্যাল কথাবার্তা বলি আমাদের নিজেদের ক্ষেত্রে। যেমন ধরেন, আপনার একটা পরীক্ষা খারাপ হয়েছে। হ্যাঁ, আপনি হয়তো 100-তে আপনি পেয়েছেন 70। এখন আপনি পরীক্ষা দেওয়ার যখন রেজাল্ট বের হলো, অথবা আপনি যখন পরীক্ষা দিয়ে বের হলেন, হল থেকে বের হলেন, তখন আপনি কি বলবেন? ইস, যদি আরেকটু ভালো করে পড়তাম তাহলে মনে হয় আরেকটু ভালো করতে পারতাম। দেখেন, আরেকটু ভালো করে পড়তে পারতাম, আপনি ভালো করে পড়েন নাই, কিন্তু এখন আপনি মনে মনে চিন্তা করছেন যদি আরেকটু ভালো করে পড়তে পারতাম। ঠিক আছে, এইটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন এবং এটা একটা আনরিয়েল ইভেন্ট, এগুলোকে বলা হয় আনরিয়েল ইভেন্ট। তারপরে ধরেন যে বাংলাদেশের ক্রিকেট খেলা, ধরেন যে বাংলাদেশের ওই যে আহ, বিশ্বকাপে ভারতের সাথে, টি-20 বিশ্বকাপে ভারতের সাথে বাংলাদেশের 3 বলে 2 রান দরকার ছিল। ওই সময় মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ আইসা তারা ফুলটস বলে ক্যাচ তুলে দিয়েছিল। এখন আপনি এই হাইলাইটসটা যখন দেখেন, তখন আপনি মনে মনে এরকম চিন্তা করেন যে ইস, যদি মুশফিক মাহমুদুল্লাহ এরকম ছক্কা মারতে না গিয়ে যদি সিঙ্গেল নেওয়ার চেষ্টা করতো। দেখেন, আ- আ- এটা কিন্তু সম্ভব না, আর সম্ভব না, এটা এরকম হওয়ার সম্ভব না, কিন্তু আপনি এখন মনে মনে চিন্তা করছেন যে ইস, যদি এরকম হইতো। এই যে যদি এরকম হইতো বা এটা না করলে এরকম হইতে পারতো, এই ধরনের সিচুয়েশন গুলোকে বলা হয় হচ্ছে থিংস উই ওয়ান্ট, আমরা চাই কিন্তু বাট আর নট ট্রু, কিন্তু সেগুলো আসলে সত্য না। এগুলোকে বলা হয় হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এছাড়াও আপনার আরেকটা জায়গাতে সাবজাংটিভ ইউজ হয়, সেটা হচ্ছে যে কোনো কিছু আপনি আরেকজন এই জিনিসটা করুক, আরেকজন থেকে আপনি একটা কিছু চাচ্ছেন, সেরকম ক্ষেত্রে আমরা সাবজাংটিভ ব্যবহার করতে পারি। এখন এগুলার আমরা হচ্ছে এক্সপ্রেশন, এগুলোর এই যে এক্সপ্লেনেশন বা হচ্ছে ব্যাখ্যা থেকেও আমরা যদি এক্সাম্পল দিই তাইলে আসলে এগুলো বুঝতে আরো সুবিধা হবে। তো শুরুতে আসেন, আমরা উইশ নিয়ে জানার চেষ্টা করব। উইশ মানে কি? উইশ মানে হচ্ছে যে আমরা আমরা প্রায় এরকম বলি যে তুমি তুমি তো আমাকে উইশ করলা না। হ্যাঁ, বা বা আমার তো জন্মদিন, তুমি আমাকে তো উইশ করা দরকার, বা
আমাকে উইশ করে নাই, বা আমাকে অনেকে উইশ করেছে, সেক্ষেত্রে আমরা উইশ ব্যবহার করি। তবে আমরা কিন্তু ইংরেজিতে এরকম প্রায় উইশ ব্যবহার করি, যে আই উইশ অমুক, আই উইশ তমুক, আই উইশ এটা যেন হয়, আই উইশ এরকম যেন হয়। তো ইংরেজিতে উইশ শব্দের অর্থ হচ্ছে আশা করা, আবার হচ্ছে হোপ, এই হোপ শব্দের অর্থ কিন্তু আশা করা। তবে উইশের কিছু স্পেসিফিক ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো আমরা জানার চেষ্টা করব। উইশ এই শব্দটা আপনি ইউজ করবেন কোথায় বা কখন? আপনি ইউজ করবেন যে এরকম কোনো ঘটনা যেটা এখন আর ঘটার কোনো সম্ভাবনা নাই, হ্যাঁ, এটা হওয়া একদমই সম্ভব না, কিন্তু আপনি মনে মনে চাচ্ছেন, আপনি মনে মনে একটা আশা পোষণ করছেন যে যদি এরকম হইতো, যদি এরকম হইতো, বা এরকম হইলে আসলে কি হইতো। তাহলে এই ধরনের অবাস্তব ঘটনা বা আনরিয়েল ইভেন্টের ক্ষেত্রে, অবাস্তব ঘটনা অথবা আনরিয়েল ইভেন্টের ক্ষেত্রে আপনি উইশ ব্যবহার করতে পারেন। যেমন ধরেন, আই উইশ দ্যাট হি রিচড ইয়েস্টারডে। আমি আশা করছিলাম সে যদি গতকালকে পৌঁছাইতো, সে গতকালকে পৌঁছাইতো, তার মানে সে কিন্তু গতকালকে আসলে পৌঁছায় নাই। হ্যাঁ, যেমন ধরেন আপনারা এখন আশা করছেন এরকম যে আপনাদের পরীক্ষা তো আগামী মাসের 17ই অক্টোবর হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, বা হয়তো এর আগে যদি হয় সেক্ষেত্রে হয়তো 10 অক্টোবর একটা চান্স আছে, কারণ 10 অক্টোবরও শুক্রবার, আবার 17ই অক্টোবরও হচ্ছে শুক্রবার। আপনারা এখন আশা করছেন এরকম যে ইস, যদি আরেকটা মাস সময় পাইতাম। দেখেন, এই যে আরেকটা মাস সময় পাইতাম, আপনি কি আসলে আরেকটা মাস সময় পাচ্ছেন? আপনি এটা পাচ্ছেন না। এই যে আরেকটা মাস সময় যদি পাইতাম, আর একটু পড়াশোনা করতে পারতাম, কিন্তু সেগুলো আসলে হচ্ছে না। এই ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে আপনি উইশ ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তাহলে এই আনরিয়েল ইভেন্ট, এই যে যেগুলো এরকম সম্ভব না বা ঘটা আসলেই সম্ভব না, এগুলোকে বলা হয় আনরিয়েল ইভেন্ট বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এই আনরিয়েল ইভেন্ট এবং হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কখনো হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা আনরিয়েল ইভেন্টে কখনোই প্রেজেন্ট এবং ফিউচার টেন্স ব্যবহৃত হয় না। আনরিয়েল ইভেন্ট বা হচ্ছে হাইপোথেটিক্যাল এই ধরনের সিচুয়েশনগুলোতে কখনোই প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স ব্যবহৃত হয় না। যেমন দেখেন, এখানে 4টা বাক্য দেওয়া আছে। যেমন আই উইশ দ্যাট ইউ উইল স্টপ সেইং দ্যাট, আই উইশ দ্যাট ইউ উড স্টপ সেইং দ্যাট। তাহলে আমরা একটু আগেই বলেছিলাম যে উইশ দিয়ে আমরা আনরিয়েল ইভেন্ট বা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে উইশ ব্যবহার করি, এবং এই ধরনের আনরিয়েল ইভেন্ট বা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে কখনোই আমরা ফিউচার টেন্স ব্যবহার করব না, এবং প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কোনটা করব? কোন টেন্স ব্যবহার করব? বাকি আছে কোনটা? বাকি আছে একটাই, সেটা হলো পাস্ট টেন্স। তাহলে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। তাহলে এখানে দেখেন বলেছে ইউ উইল স্টপ সেইং দ্যাট, তাহলে আমরা এখানে উইল আছে, তাহলে উইলের বদলে আমরা কি দিব? আমরা দিব উড। আই উইশ দ্যাট ইউ উড স্টপ সেইং দ্যাট। শি উইশেস দ্যাট শি ইজ কামিং উইথ আস। তাহলে ইজ কামিং উইথ আস এটা ভুল এক্সপ্রেশন, কারণ এখানে উইশ শব্দটা আছে, এটা দিয়ে হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝায়। তাহলে এখানে সঠিক এক্সপ্রেশনটা হবে শি উইশেস দ্যাট শি ওয়ার কামিং উইথ আস। এইখানে ঝামেলা যেটা হইলো সেটা হচ্ছে এখানে ওয়ারটা কোত্থেকে আসলো? কারণ শি শি এর সাথে আমরা জানি হচ্ছে ওয়াজ বসতে পারে অথবা ইজ বসতে পারে, এখানে তো ওয়ার বসার কথা না। হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে সবসময় বি ভার্ব, খেয়াল করেন, হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে বি ভার্ব সবসময় অয়ার হয়, এই ওয়াজ বা ইজ হয় না। বি ভার্ব অলওয়েজ হচ্ছে অয়ার হবে। যেমন আপনি ধরেন এখন তো মোটামুটি ভালো গরম পড়ছে, হ্যাঁ, ধরেন আপনি বললেন যে ইস, এখন যদি বৃষ্টি হইতো, তখন আপনি এটা বলতে পারবেন এইভাবে
যে আই উইশ দ্যাট ইফ ইট ওয়ার রেইনিং, ঠিক আছে? তাহলে এই যে এখানে ইট ইজ শব্দটা আসতো, যে আই আই উইশ ইট ইজ রেইনিং, হ্যাঁ, ইট ইজ রেইনিং নাও, যে এখন বৃষ্টি হইতো, কিন্তু এই যেখানে ইজ আছে বি ভার্ব, এই বি ভার্বটা অয়ারে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? এখন আসেন যে আপনি হচ্ছে এই যে উইশ গুলো, এটা কিন্তু বিভিন্ন রকম উইশ হতে পারে। বিভিন্ন রকম উইশ বলতে ধরেন আপনি ভবিষ্যতের কোনো রকম অবাস্তব ঘটনা মনে মনে চিন্তা করতে পারেন, আবার বর্তমানের কোনো এরকম অবাস্তব ঘটনা, হ্যাঁ, আপনি মনে মনে চিন্তা করতে পারেন, আবার অতীতের কোনো অবাস্তব ঘটনাও কিন্তু আপনি মনে মনে চিন্তা করতে পারেন। এখন কোনটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আমরা এখন জানার চেষ্টা করব। দেখেন, যদি হয় ফিউচার উইশ, হুম, ফিউচার উইশের ক্ষেত্রে কি হয়, বা ফিউচার উইশের ক্ষেত্রে আমরা যেমন ধরেন এই যে সামনে আপনাদের পরীক্ষা, এখন আপনারা ফিউচার উইশটা করবেন, আপনি মনে মনে চিন্তা করছেন যে এই মুহূর্তে যদি আরেক মাস সময় পাইতাম, হ্যাঁ, তাহলে আপনি বলতেন এরকম, ধরেন আই উইশ আই উইশ আই উইল হ্যাভ অ্যানাদার মান্থ, হ্যাঁ, আমি আশা করছি যদি আমি আরো একটা মাস পাইতাম, তাহলে আপনি এটা ফিউচারের উইশ করছেন, ঠিক আছে? এখন ফিউচারের উইশের ক্ষেত্রে বা যে কোনো উইশের ক্ষেত্রেই আমরা কি করব না, আমরা কখনোই ফিউচার টেন্স ইউজ করব না। তাহলে এই যে উইল, এই উইলের পরিবর্তে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে উড। আই উইশ দ্যাট আই উড হ্যাভ অ্যানাদার মান্থ, যদি আমার আরেকটা মাস সময় থাকতো। তাহলে আমরা ফিউচার উইশের ক্ষেত্রে কিভাবে একটা বাক্যকে লিখতে পারি? ফিউচার উইশের ক্ষেত্রে আমরা দুইভাবে একটা বাক্যকে লিখতে পারি। একটা হচ্ছে যে সাবজেক্টের পরে কুড অথবা হচ্ছে উড, এরপরে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে সাবজেক্ট এরপরে উইশ প্লাস হচ্ছে সাবজেক্ট ওয়ার প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি কেন, এটা কেন আমরা এখানে দিচ্ছি, আপনারা একটু মনে করে দেখেন, টেন্সে আমরা পড়েছিলাম যে যখন ভবিষ্যতের কোনো একটা প্ল্যান্ড কিছু আমার যদি নিজের কোনো প্ল্যান থাকে, বা যেই সাবজেক্ট সেই সাবজেক্টের যদি কোনো প্ল্যান থাকে, তখন আমরা সেটাকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে পারি, কিন্তু সেটা হচ্ছে ফিউচারের একটা একটা ইভেন্ট, হ্যাঁ। তাহলে এইখানেও সেম জিনিসটাই হয়েছে, ফিউচারের যেহেতু উইশ, সুতরাং আপনারা এটাকে কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারেন, তবে অবশ্যই বি ভার্বটা অয়ার হবে। আমরা কটা এক্সাম্পল দেখি, যেমন দেখেন এখানে বলেছে যে আই উইশ দ্যাট আই হ্যাভ এক্সট্রা আওয়ার্স টু ফিনিশ মাই সিলেবাস টু নাইট। এই যে টু নাইট শব্দটা আছে, এই টু নাইট শব্দটা দিয়ে আপনি বুঝতে পারছেন যে এটা আসলে বর্তমান অথবা ভবিষ্যতের কোনো একটা উইশ বোঝানো হচ্ছে। এখন এইটা যে হচ্ছে এটা এটা যে হচ্ছে ফিউচারের উইশ, এটা আপনি কিভাবে বুঝবেন? যেমন দেখেন এখানে বলছে যে আই হ্যাভ সাম এক্সট্রা আওয়ার্স টু ফিনিশ মাই সিলেবাস টু নাইট, মানে টু নাইট এখনো কিন্তু রাত আসে নাই, তার মানে ভবিষ্যতের একটা উইশ করা হচ্ছে যে আমি আম, যদি আমি আরো কিছু এক্সট্রা আওয়ার্স পাইতাম আমার সিলেবাস শেষ করার জন্য। আপনার হাতে কিন্তু এই এক্সট্রা আওয়ার সময়টা নাই, কিন্তু আপনি আশা করছেন যে যদি আপনি এটা পাইতেন, ওকে, তাহলে আপনি এটা উইশ করছেন। তাহলে এইবার আপনি এই সেন্টেন্সটাকে কিভাবে লিখবেন? তাহলে আপনি আপনি এটাকে লিখতে পারেন এইভাবে যে আই উইশ দ্যাট I had some extra hours to finish my syllabus tonight, ঠিক আছে? তাহলে এইখানে দেখেন, আমরা একটু আগেই যেটা হচ্ছে দেখেছিলাম যে কোনো ফিউচারের যদি কোনো কিছু হয়, হ্যাঁ, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? আমরা সেটাকে হচ্ছে কুড উড ইত্যাদি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ফিউচারের যে উইশটা সেটা কিন্তু আমরা এইখানে দেখেছি, এই যে দেখেন যে আই উইশ দ্যাট ইউ উড স্টপ সেইং ইউ উড স্টপ সেইং দ্যাট, ঠিক আছে? আবার এখানে আমরা দেখলাম যে শি উইশেস দ্যাট শি ওয়ার কামিং কামিং উইথ আস। তাহলে এই এই দুইটা সেন্টেন্সেরই স্ট্রাকচার হচ্ছে আমরা দেখলাম হচ্ছে এইখানে, এগুলো হচ্ছে ফিউচার উইশের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারি।
কিন্তু এই সেন্টেন্সটা দেখেন এখানে বলেছে যে টু নাইট। আমরা জানি যে কোনো একটা সেন্টেন্সে যদি টু নাইট থাকে, অথবা হচ্ছে, অথবা নাও থাকে, অথবা অ্যাট দিস মোমেন্ট থাকে, অথবা অকেশনালি, হ্যাঁ, সামটাইম, অফেন, এগুলো থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তাহলে এখানে যেহেতু টু নাইট আছে, যদিও এটা আম, আজকের আজকের হচ্ছে সামনের সময়কে মিন করতে যাচ্ছে, কিন্তু যেহেতু টু নাইট আছে, সুতরাং এই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। সুতরাং আমি যদি এটাকে প্রেজেন্ট টেন্সে এভাবে লিখি, আই উইশ দ্যাট আই হ্যাভ সাম এক্সট্রা আওয়ার্স টু ফিনিশ মাই সিলেবাস টু নাইট, তাহলে টু নাইট যেহেতু আছে, আমি এখানে আই হ্যাভ সাম, হ্যাভ দিয়েছি, তার মানে আমি প্রেজেন্ট ইনডিফিনিটে লিখেছি। কিন্তু আমরা জানি উইশের ক্ষেত্রে আমি কখনোই প্রেজেন্ট টেন্সে লিখতে পারবো না, আমাকে অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে আমি পাস্ট টেন্সে লিখার জন্য এরকম লিখতে পারি, আই উইশ দ্যাট আই হ্যাড সাম এক্সট্রা আওয়ার্স টু ফিনিশ মাই সিলেবাস টু নাইট। তাহলে এখানে হ্যাভ ছিল, হ্যাভটা হয়ে গেল হ্যাড। আরেকটা এক্সাম্পল দেখেন, শি দে উইশ দ্যাট দে ডু নট হ্যাভ টু গো টু ক্লাস টুডে। তাহলে এখানে টুডে আছে, আজ, তার মানে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার। সুতরাং আমরা এটাকে প্রেজেন্ট উইশ বলে বিবেচনা করতে পারি। তাহলে আমরা জানি যে ডোন্ট আছে এখানে, আমরা জানি যে উইশের ক্ষেত্রে কখনোই প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় না। তাহলে প্রেজেন্ট অথবা ফিউচারকে কোন টেন্সে পরিণত করতে হয়, সেটাকে পাস্ট টেন্সে পরিণত করতে হয়। তাহলে দে ডোন্ট হ্যাভ, এটাকে আমরা পাস্ট টেন্সে কিভাবে পরিণত করব, এই ডোন্টের বদলে আমরা জাস্ট ডিডন্ট দিয়ে দিব। যেমন দে উইশ দ্যাট দে ডিডন্ট হ্যাভ টু গো টু ক্লাস টুডে। দেখেন আমরা এখানে শিখলাম কি, দেখলাম আমরা যে কিভাবে প্রেজেন্ট উইশের ক্ষেত্রে বা বর্তমানে কোনো উইশের ক্ষেত্রে কিভাবে আমরা বাক্যটাকে লিখতে পারি। তাহলে এবার আসেন স্ট্রাকচারে, যে আমরা কিভাবে বাক্যটা সাজালাম। আমরা শুরুতে সাবজেক্ট, এরপরে উইশ, এরপরে হচ্ছে দ্যাট, এরপরে যে ক্লজটা থাকবে সেটা হবে পাস্ট ইনডিফিনিটে। যেমন ধরেন আমি আরেকটা বাক্য হচ্ছে আহ, বললাম যে উই উইশ দ্যাট, আমরা আশা করছি, হি ইজ উইথ আস নাও, সে যদি আমাদের সাথে থাকতো এই মুহূর্তে। তাহলে উইশটা আছে মানে হচ্ছে আপনি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাচ্ছেন। তাহলে এখানে দেখেন হি ইজ উইথ আস নাও, তাহলে যেহেতু আমরা এটাকে প্রেজেন্ট নাও আছে এখানে, তার মানে এটা প্রেজেন্টের উইশ বোঝানো হচ্ছে। তার মানে এইখানে এই ইজের বদলে কি হবে, ওয়াজ হবে। ওকে, তাহলে হি ওয়াজ উইথ আস নাও। কিন্তু আমরা আরেকটা জিনিসও দেখেছি, সেটা হচ্ছে আনরিয়েল সিচুয়েশনের ক্ষেত্রে কখনোই বি ভার্ব, এম, ইজ, আর এগুলো বসে না, কি বসে, সেখানে বসে হচ্ছে ওয়ার। তাহলে এইখানে যে ইজের বদলে এখানে বসবে হচ্ছে ওয়ার, তাহলে বাক্যটা সঠিক হবে যে উই উইশ দ্যাট হি ওয়ার উইথ আস নাও। ঠিক আছে, এই এতক্ষণ পর্যন্ত যেগুলো আসলে বললাম, এই এতটুকু পর্যন্ত আপনারা একটু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। ফিউচার উইশ এবং হচ্ছে প্রেজেন্টের উইশ আপনারা বুঝতে পেরেছেন কিনা? ওকে, গুড। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্টের উইশ দেখলাম, এরপরে আমরা হচ্ছে ফিউচারের উইশ দেখলাম। হ্যাঁ, এখন আমরা দেখব হচ্ছে যে অতীতের কোনো উইশ যদি হয় সেটা আমরা দেখব। তার আগে এখানে আরেকটা কনফিউশন ক্লিয়ার করি, সেটা হচ্ছে দেখেন স্ট্রাকচারে এখানে হচ্ছে ব্রেকেট দেওয়া আছে, এই যে দেখেন এখানে ব্রেকেট দেওয়া আছে। কোনো স্ট্রাকচারে যদি এরকম ব্রেকেট দেওয়া থাকে, যদি দেখেন, তাহলে বুঝবেন যে এই ব্রেকেটের মধ্যে যে শব্দটা আছে সেই শব্দটা বাক্যের মধ্যে ম্যান্ডেটরি হিসেবে বসবে না। অর্থাৎ সে বসতে পারে, নাও বসতে পারে। আপনি যদি বসান তাইলেও ঠিক আছে, আপনি যদি এটাকে না বসান তাইলেও এই বাক্যটা ভুল হবে না। তার মানে হচ্ছে এই যে উই উইশ দ্যাট, এই যে দ্যাট শব্দটা আছে, এই দ্যাট শব্দটাকে যদি আপনি উঠেও ফেলেন বা কোনো জায়গায় যদি আপনি দেখেন যে দ্যাট শব্দটা নাই, তাইলেও কিন্তু আসলে ওই বাক্যটা ভুল হবে না, সঠিকই থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে শুরুর যে অংশটুকু, এই যে উই উইশ, যে শুরুর যে অংশটুকু উই উইশ, এইটা হচ্ছে যে কোনো সেন্টেন্সেই থাকতে পারে, যে কোনো টেন্সই থাকতে পারে, হ্যাঁ, বা এটার সাথে যে কোনো ধরনের সাবজেক্টই হতে পারে, এটা কিন্তু কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা পাস্টের একটা উইশ দেখি। যদি দেখেন এখানে বলা আছে আই উইশ দ্যাট আই ওয়াশড দ্য ক্লথস ইয়েস্টারডে। কারণ গতকালকে আপনার আপনার বন্ধ ছিল, আপনি কাপড় চোপড় ধুইতে পারতেন, কিন্তু আপনি কাপড় চোপড় অলসতার কারণে ওয়াশ করেন নাই। তাহলে এখন আজকে আপনি আশা করতেছেন
যে ইস, আমার তো কাপড় চোপড় সব ময়লা, আমি যদি গতকালকে আমার কাপড় চোপড়গুলো ওয়াশ করতাম, কিন্তু আপনি করেন নাই। তো এই কারণে আপনি আপনি কি বললেন, আই উইশ দ্যাট আই ওয়াশড দ্য ক্লথস ইয়েস্টারডে। যদি আমি গতকালকে আমার কাপড়গুলো ওয়াশ করতাম, তার মানে হচ্ছে এটা গতকালকে অলরেডি চলে গিয়েছে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আমার ফিউচার উইশ, এটা হচ্ছে আমার পাস্টের উইশ। এখন পাস্টের উইশ আমি এটা এটা কিভাবে বুঝবো, যে এখানে ইয়েস্টারডে এই শব্দটা আছে। এখন দেখেন ঝামেলা যেটা হয়েছে, আমরা তো জানি যে আমরা কখনোই উইশের ক্ষেত্রে প্রেজেন্ট অথবা ফিউচার ইউজ করতে পারবো না, আমরা পারি না। সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ইউজ করব। এখানে আমরা পাস্ট টেন্সই ইউজ করেছি, কিন্তু এই যে এই টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা অলরেডি আমরা আরেকটা উইশের ক্ষেত্রে ব্যবহার করে ফেলেছি। কোথায় ব্যবহার করেছি? ঠিক আগেরটাতেই আমরা ব্যবহার করেছি। এই যে এইখানে আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি, যে উইশ দ্যাট দ্য ডিডন্ট হ্যাভ টু গো টু ক্লাস টুডে, আই উইশ দ্যাট আই হ্যাড সাম এক্সট্রা আওয়ার্স টু ফিনিশ মাই সিলেবাস টুনাইট। তাহলে আমরা প্রেজেন্ট উইশের ক্ষেত্রে অলরেডি পাস্ট ইনডিফিনিটটা ব্যবহার করে ফেলেছি। যেহেতু আমরা এটা ব্যবহার করে ফেলেছি, তাইলে আমি যদি পাস্টের উইশের ক্ষেত্রে এটা ব্যবহার করি, তাহলে ব্যাপারটা আসলে ভালো হয় না। তাহলে এইখানে এই ওয়াস্টের বদলে আমরা কোন টেন্সটা ইউজ করতে পারি? এখানে আমরা পাস্ট ইনডিফিনিটের বদলে পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতে পারি। তাহলে এখানে হবে আই উইশ দ্যাট আই হ্যাড ওয়াশড দ্য ক্লথস ইয়েস্টারডে। তাহলে পাস্ট উইশের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আরেকটা এক্সাম্পল দেখেন, উই উইশ দ্যাট উই হ্যাড মোর টাইম লাস্ট নাইট। দেওয়া আছে লাস্ট নাইট, গতকাল রাত। সুতরাং এখানে আমরা এই হ্যাডের বদলে কি ইউজ করব? পাস্ট পারফেক্ট ইউজ করব। কিভাবে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব? এইভাবে ইউজ করব, উই উইশ দ্যাট উই হ্যাড হ্যাড। এটা অনেকের কাছে হচ্ছে অড লাগবে, যে হ্যাড হ্যাড কি হয়? হ্যাড হ্যাড হয়, অসুবিধা নাই। এই হ্যাডটা হচ্ছে পারফেক্টের হেড, আর এই হ্যাডটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজের V3 ফর্মের হেড। মোর টাইম লাস্ট নাইট, ঠিক আছে? অথবা অথবা হচ্ছে আপনি আরেকটা ব্যবহারও হতে পারে, সেটা হচ্ছে এইটা। যেমন দেখেন এখানে বলেছেন শি উইশেস দ্যাট শি কুড বি দেয়ার। শি কুড বি দেয়ার, এই কুড দিয়ে আপনি কি বুঝাচ্ছেন? কুড দিয়ে আপনি বুঝাচ্ছেন যে সে থাকতে পারতো। যেমন ধরেন আমি যদি বলি শি ক্যান বি দেয়ার, শি ক্যান বি দেয়ার, এটার যদি পাস্ট ফর্ম আপনি বসান, তাহলে এই ক্যানের বদলে কি হবে? ক্যানের বদলে হবে কুড বি দেয়ার, শি কুড বি দেয়ার। তো যদি কোনো সেন্টেন্সে এরকম কুড বি থাকে পাস্ট উইশের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই কুডের বদলে কুড হ্যাভ বিন দিতে পারবো, শি কুড হ্যাভ বিন দেয়ার। তাহলে পাস্ট উইশের ক্ষেত্রে আমরা দুইটা স্ট্রাকচার পাচ্ছি। একটা হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব, হয় এটা ইউজ করব, আর না হয় আমরা সাবজেক্টের পরে কুড হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা ইউজ করতে পারবো। এই হচ্ছে আমাদের উইশের ব্যবহার। এবং এখানে আরেকটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, যে অয়ার বিভার্ব, বিভার্ব হিসেবে সবসময় অয়ার ইউজ হবে। কখন? যদি এরকম হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা আনরিয়েল ইভেন্ট অথবা উইশ বোঝানো হয়, তাহলে অবশ্যই বি এর বদলে অয়ার ব্যবহার করতে হবে। ওকে, এটা গেল হচ্ছে সাবজাংটিভের একটা ব্যবহার। এখন আমরা সাবজাংটিভের আরেকটা ব্যবহার শিখব। সেটা হচ্ছে যে কোনো মানুষ আরেকজন থেকে একটা কিছু চায়, সে চায় যে এরকম হোক। এটা সে কিভাবে চাইতে পারে? সে সাজেশন দিতে পারে, রিকমেন্ডেশন করতে পারে, ডিমান্ড করতে পারে। এই ধরনের ক্ষেত্রে আমরা ভার্বের একটা মুড ইউজ করি, সেটাকে বলা হয় সাবজাংটিভ মুড। সাবজাংটিভকে আপনি বলতে পারেন যে ইংলিশ গ্রামারের কিং বা রাজা। কেন কিং বলা হয়? কারণ হচ্ছে সাবজাংটিভের বেলায় কোনো নিয়ম ঘাটে না। সাবজাংটিভের বেলায় টেন্স, সাবজেক্ট বা বা পার্সন, এগুলোর কোনো নিয়ম কাটে না। সেখানে একটা নিয়মই শুধু অ্যাপ্লিকেবল হয়, একটা নিয়ম ছাড়া অন্য কোনো কিছুই অ্যাপ্লিকেবল হয় না। সে নিয়মটা কি? সে নিয়মটা হচ্ছে সাবজাংটিভ ভার্বের পরের যে ক্লজটা, সাবজাংটিভ ভার্বের পরের যে ক্লজটা, সেই ক্লজের ভার্ব অলওয়েজ বেস ফর্মে হয়, অলওয়েজ বেস ফর্মে হয়। টু প্লাস ইনফিনিটিভ না, কেবল বেস ফর্মে হয়। যেমন দেখেন
আই সাজেস্টেড দ্যাট, আমি প্রস্তাব করেছিলাম, লিসা রাইট দ্য আর্টিকেল, লিসা যেন আর্টিকেলটা লিখে। তো দেখেন এইখানে সাজেস্টেড দেওয়া আছে, তার মানে এটা পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হইলে দ্যাটের পরে অবশ্যই এখানে লিসা রাইট না হয়ে রোট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা সাবজাংটিভ মোডে আছে এই কারণেই এখানে লিসা রাইট হয়েছে, ভার্বের বেস ফর্ম হয়েছে। আরেকটা দেখেন, হি সাজেস্টস দ্যাট মেরি কাম হেয়ার, সে সাজেস্ট করেছিল বা সে সাজেস্ট করে মেরি এখানে আসুক, মেরি এখানে আসুক। দেখেন এখানে সাজেস্টস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে এইখানে এই যে মেরি, মেরি কামের জায়গায় মেরি কামস হওয়ার কথা ছিল, কিন্তু এটা কামস হবে না, সঠিক উত্তর হবে কাম। কারণ কি? কারণ এটা হচ্ছে সাবজাংটিভ মুডে আছে। আই হ্যাভ প্রপোজড দ্যাট ইমরান বি আস্কড টু অ্যাটেন্ড দ্য পার্টি। এখানে বাক্যটা ছিল এরকম যে আই হ্যাভ প্রপোজ দ্যাট ইমরান ইজ আস্কড, ইমরান ইজ আস্কড টু অ্যাটেন্ড দ্য পার্টি, অর্থাৎ ইমরানকে যেন পার্টিতে ডাকা হয়। আমি প্রস্তাব করেছি ইমরানকে যেন পার্টিতে ডাকা হয়। ডাকা হয় তার মানে হচ্ছে এটা প্যাসিভ ভয়েসে আছে, সুতরাং এখানে আমি ইজ বসাইতে পারি, তাই এটা প্যাসিভ সেন্স হয়। কিন্তু সাবজাংটিভের ক্ষেত্রে অলওয়েজ বেস ফর্ম হয়। এই যে ইজ, ওয়াজ, ওয়ার, এগুলোর বেস ফর্মটা হচ্ছে বি ভার্ব। এই বি ভার্ব থেকেই হচ্ছে এম ইজ আর ওয়াজ আর হয়, তাহলে বি হচ্ছে বেস ফর্ম, এই কারণে এখানে আমরা বি বসিয়েছি। এখন এই এতটুকু আপনারা, আমি জানি মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। প্রশ্ন যেখানে হয় সেটা হচ্ছে যে কিভাবে আমি বুঝবো যে এটা সাবজাংটিভ। প্রথম কথা হচ্ছে সাবজাংটিভের যে অংশটুকু সেটার স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট, সাবজাংটিভ ভার্ব যে কোনো টেন্সেই থাকতে পারে এবং একটা দ্যাট যুক্ত থাকবে। সাবজাংটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দ্যাট থাকা লাগবে, দ্যাট হচ্ছে ম্যান্ডাটরি। দেখেন এখানে দ্যাটটা কিন্তু ব্রেকেট দিয়ে নাই, এই যে এরকম নাই, এরকম আমরা লিখেছিলাম একটু আগে উইচের ক্ষেত্রে, যদি এরকম থাকতো তাহলে আমরা বুঝতাম যে দ্যাট হতে পারে, দ্যাট নাও হতে পারে, কিন্তু ওইরকম ভাবে নাই, তার মানে এখানে দ্যাটটা হচ্ছে ম্যান্ডাটরি। এখন এই যে সাবজাংটিভ ভার্ব এখানে বলেছে, এই সাবজাংটিভ ভার্ব আপনি কিভাবে চিনবেন? কিছু স্পেসিফিক ভার্ব আছে এবং কিছু স্পেসিফিক অ্যাডজেক্টিভ আছে যেগুলো সবসময় সাবজাংটিভ হিসেবে কাজ করে। সেগুলো মনে রাখার জন্য একটা ছোট ছন্দ আপনি মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে রূপা ইজ মডার্ন। রূপা ইজ মডার্ন, রূপা ইজ মডার্ন মানে কি? রূপা ইজ মডার্ন মানে হচ্ছে যে এখানে আর, আর দিয়ে বোঝানো হয় রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড, রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড। এই ভার্বগুলো সবসময়, এই ভার্বগুলো সাবজাংটিভে ইউজ হতে পারে, সবসময় না। সাবজাংটিভে ইউজ হওয়ার জন্য অবশ্যই তার সাবজাংটিভের স্ট্রাকচার ফলো করতে হবে। ওই যে দ্যাট যুক্ত একটা, দ্যাটের আগে একটা পোর্শন থাকবে, এরপরে দ্যাটের পরে একটা পোর্শন থাকবে, এরকম সাবজাংটিভ স্ট্রাকচার হইতে হবে ওই সেন্টেন্সটার। ইউ, ইউ ফর হচ্ছে আর্জ, আর্জেন্ট। পি, পি ফর হচ্ছে প্রপোজ, প্রেফার, প্রে। এ ফর আস্ক, অ্যাডভাইস। আই ফর ইনসিস্ট, দেখেন ইনসিস্ট হচ্ছে ভার্ব, আর এর ছাড়াও কিছু অ্যাডজেক্টিভও কিন্তু সাবজাংটিভ মুডে ব্যবহার হতে পারে। কিভাবে হতে পারে সেটা আমরা একটু পরে দেখব। ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, এই দুটো কিন্তু অ্যাডজেক্টিভ। এস ফর হচ্ছে সাজেস্ট, স্টিপুলেট, তাহলে এটা হচ্ছে রূপা ইজ গেল। এরপর আসেন এম, এম ফর হচ্ছে ম্যান্ডাটরি, এম ফর ম্যান্ডাটরি, এম কি? এম হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। ও অব্লিগেটরি, কমান্ড, অর্ডার, এখানে অব্লিগেটরি হচ্ছে অ্যাডজেক্টিভ। ডি ফর ডিমান্ড, ডিক্রি। ই ফর এসেনশিয়াল, এসেনশিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ফর রিকমেন্ড, এন ফর নেসেসারি, এন, এই নেসেসারি কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই ভার্বগুলো যখন, এই ভার্বগুলোই হচ্ছে সাবজাংটিভ হিসেবে ব্যবহার হতে পারে, অন্য কোনো ভার্ব না। এই নির্দিষ্ট কিছু ভার্ব এবং অ্যাডজেক্টিভ গুলোই হচ্ছে সাবজাংটিভ হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে আমরা ভার্বের এক্সাম্পল দেখলাম, কিন্তু অ্যাডজেক্টিভটা কিভাবে সাবজাংটিভ হিসেবে বসতে পারে? অ্যাডজেক্টিভটা হচ্ছে যে ইমপার্সোনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে। ইমপার্সোনাল এক্সপ্রেশন কি? ইমপার্সোনাল এক্সপ্রেশন হচ্ছে, ধরেন আমি বললাম যে এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনি। এই যে ইটটা, ইটটা দিয়ে কি কোনো পার্সন বোঝানো হচ্ছে? এখন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এটা আপনি বলছেন, হ্যাঁ, ইট ইজ রেইনি। তাহলে এখানে যে ইটটা, ইটটা হচ্ছে একটা ইমপার্সোনাল এক্সপ্রেশন। যেমন আমরা এই ধরনের ইমপার্সোনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে
এই সাবজেক্টিভ মুড ব্যবহার করতে পারি। যেমন দেখেন এখানে বলেছে যে ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ডস দ্য বুক। এটা গুরুত্বপূর্ণ যে সে বইটা পাবে অথবা সে বইটা পাক। তাহলে ইট ইজ নেসেসারি, এটা প্রয়োজনীয়। এরপরে দেখেন দ্যাট আছে, দ্যাট। তাহলে এই যে ইট ইজ এর পরে এই সাবজাংটিভ যে অ্যাডজেক্টিভ গুলো আছে সেই অ্যাডজেক্টিভ গুলো বসবে এবং এর পরের অংশটুকু হবে হচ্ছে আমার দ্যাট যুক্ত এবং অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে, হি ফাইন্ড দ্য বুকস। আরেকটা এক্সাম্পল দেখেন, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট, এটা সাজেস্ট করা হয়েছে, হি ফরগেট দ্য ইলেকশন, সে যেন নির্বাচনটা ভুলে যায়। আজকে ডাকসু নির্বাচন আছে সেজন্য, তাহলে যারা আজকে নির্বাচনে হেরে যাবে তখন তাদেরকে বলা হবে ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট হি ফরগেট দ্য ইলেকশন, সেজন্য ইলেকশনটা ভুলে যায়। দেখেন এখানে হি ফরগেটস বা অথবা এখানে হি ফরগট থাকার কথা ছিল, কারণ যেহেতু এটা অতীতের একটা এক্সপ্রেশন বোঝানো হচ্ছে, কিন্তু যেহেতু এটা সাবজাংটিভে আছে সুতরাং এখানে ফরগেট হবে কেবল, ঠিক আছে, বেস ফর্ম বসবে। আরটা বাক্য দেখেন, ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট হি বি অন টাইম। দেখেন বাক্যটা হওয়ার কথা ছিল এরকম, হি ইজ অন টাইম, হি ইজ অন টাইম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ইজ এর বদলে বসবে হচ্ছে বি। ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট হি বি অন টাইম, ঠিক আছে। তাহলে এইখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইউজ বি ইনস্টেড অফ এম ইজ আর ওয়াজ ওয়ার ফর সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডের জন্য এম ইজ ওয়াজ ওয়ার এর পরিবর্তে সবসময় বি ভার্ব বসবে। আর উইশের ক্ষেত্রে কি হবে, উইশের ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে ওয়ার বসবে। তাহলে এইটা হচ্ছে একটা বিশেষ ধরনের নিয়ম। আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে একটা নিয়ম ছিল যেটাকে স্কিপ করতে বলেছিলাম। হ্যাঁ, শুডের শুডের একটা ব্যবহার ছিল যেটা আমরা স্কিপ করতে বলেছিলাম। সেই ব্যবহারটা কি? ব্যবহারটা হচ্ছে মাঝে মধ্যে মাঝে মধ্যে দেখা যায় সাবজাংটিভের ক্ষেত্রে, মাঝে মধ্যে দেখা যায় সাবজাংটিভের ক্ষেত্রে এই বেস ফর্মটা থাকে না, ভার্বের বেস ফর্মটা থাকে না মাঝে মধ্যে সাবজাংটিভের ক্ষেত্রে। সেখানে আপনি সাবজাংটিভের পরিবর্তে শুড প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্মটা বসাতে পারেন। যদি দেখেন যে এটা সাবজাংটিভ কিন্তু সেখানে ভার্বের বেস ফর্মটা নাই, অপশনে ভার্বের বেস ফর্মটা নাই, সেক্ষেত্রে সেখানে আপনি শুড প্লাস ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে এইটা হচ্ছে আবার কেমন, বা এখানে আসলে কেমন হবে। যেমন দেখেন এখানে এই যে এই বাক্যটা যে ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুকস। এখন ধরেন এইটাই পরীক্ষাতে আসলো যে ইট ইজ নেসেসারি দ্যাট হি ড্যাশ দ্য বুকস, ইট ইজ নেসেসারি দ্যাট হি ড্যাশ দ্য বুকস। তাহলে এখানে ধরেন পরীক্ষাতে অপশন থাকলো হচ্ছে ফাইন্ডস, অপশন থাকলো হচ্ছে ফাউন্ড, অপশন থাকলো হচ্ছে শুড ফাইন্ড, অপশন থাকলো হচ্ছে টু ফাইন্ড, তাহলে দেখেন আপনি তো জানেন যে ইট ইজ নেসেসারি এটা একটা সাবজাংটিভের মধ্যে পড়েছে, ইট ইজ নেসেসারি দ্যাট আছে এখানে, কিন্তু এখানে হি এর পরে ড্যাশ দ্য বুকস, অপশন আছে ফাইন্ডস, ফাউন্ড, শুড ফাইন্ড এবং হচ্ছে টু ফাইন্ড। তাহলে আপনি জানেন এখানে হওয়ার আসলে কথা ছিল ফাইন্ড, কেবল ফাইন্ড হওয়ার কথা ছিল, যেহেতু এখানে অপশনে ফাইন্ড নাই সুতরাং আপনি দাগাবেন শুড ফাইন্ড। ইট ইজ নেসেসারি দ্যাট হি শুড ফাইন্ড দ্য বুকস। এখন অপশনে যদি দুইটাই থাকে, ধরেন যে অপশনে এই 4 নম্বর অপশনে টু ফাইন্ড না দিয়ে ফাইন্ড থাকলো, সেক্ষেত্রে আপনি কোনটা দাগাবেন? সেক্ষেত্রে অবশ্যই শুড ফাইন্ড দাগাবেন না, আপনি ফাইন্ড দাগাবেন। তাহলে এইটা এখানে বলা হয়েছে যে যদি অপশনে ভার্বের বেস ফর্ম না থেকে শুড প্লাস ভি1 থাকে তাহলে সেখানে আমরা শুড প্লাস ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। এবার আসেন আমরা গতকালকে যেটা আসলে দেখেছিলাম, যে গতকালকে যেটা আমরা বলেছিলাম যে স্কিপ করার জন্য, সেটা একটু এক নজর দেখে আসি, তাইলে হচ্ছে আমাদের কাছে এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। সেটা একটু আমরা দেখে আসি যে যেটা আমরা স্কিপ করতে বলেছিলাম, এটা একটু দেখি, টু ওয়েট। এই যে দেখুন আমরা গতকালকে এইটাকে হচ্ছে আমরা স্কিপ করতে বলেছিলাম। এই যে দেখেন
এইটাকে আমরা স্কিপ করতে বলেছিলাম। তাহলে দেখেন এখানে কোনটা ছিল, বর্তমানে বর্তমানে কোনো কাজ করা উচিত, এই যে বর্তমানে কোনো করা উচিত, এটা ছিল যে প্রিন্সিপাল ক্লজে দেখেন, প্রিন্সিপাল ক্লজে অ্যাডভাইস, এগ্রি, বেগ, কমান্ড, ডিমান্ড, রিকমেন্ড, রিকোয়েস্ট, সাজেস্ট, আর্জ, অর্ডার ইত্যাদি থাকলে দ্যাটের পরের সাবজেক্টের পরে শুড প্লাস ভি ওয়ান বসে। এটাই ছিল সেই সাবজাংটিভের নিয়ম, ঠিক আছে। লেখেন আই অর্ডার দ্যাট, আমি অর্ডার করেছিলাম দ্য ড্রাইভার শুড কিপ দ্য কার লকড, ড্রাইভার যেন কারটাকে লক করে রাখে। তাহলে এইটাই দেখেন, এই যে এখানে সাবজাংটিভের নিয়মটাই হয়েছে, কিন্তু এখানে আমি শুড দিয়ে ব্যবহার করেছি। তাহলে এখানে যদি শুড না থাকতো, কেবল কিপ থাকতো, তাহলে কিন্তু বাক্যটা সঠিক হইতো, ঠিক আছে। আবার দেখেন, তাহলে একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটা কিন্তু এইটার কথাই বলা আছে। তাহলে এইটার এখন আর আপনাকে স্কিপ করতে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে যে আমি এই এই স্লাইডটা হচ্ছে আজকের যে এই স্লাইডটা আছে সেখানে হচ্ছে আমি অ্যাড করে দিব। এবার একটু আপনারা আমাকে বলেন যে এতক্ষণ ধরে এই যে সাবজাংটিভ নিয়ে বা উইশ নিয়ে যা কিছু বলা হয়েছে, আপনারা কিছুটা বুঝতে পেরেছেন কিনা, মোটামুটি কিছুটা বুঝতে পেরেছেন কিনা? মানে যে না, আমি জিনিসটা আসলে হচ্ছে বুঝতে পারছি, কিন্তু হয়তো আমার আর একটু বাসায় গিয়ে আর একটু হচ্ছে দেখতে হবে। এগুলো কিন্তু পরীক্ষাতে প্রচুর আসে, ঠিক আছে, কারণ এগুলো যেহেতু একটু কনফিউজিং, মানে যেহেতু হচ্ছে যে এগুলো নর্মাল যে নিয়ম, সেই নর্মাল নিয়মের মধ্যে যেহেতু থাকে না, এই কারণে দেখা যায় যে এগুলো বারংবার বিভিন্ন পরীক্ষাতে আসলে আসে, ঠিক আছে। তাহলে আপনার যদি বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে আপনি খুব ইজিলি হচ্ছে আপনি এইগুলোর উত্তর করতে পারবেন, ঠিক আছে। আমি একটু শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা জিনিসগুলো পড়লাম সেগুলো আমরা একটু রিক্যাপ করে আসি, তাইলে হচ্ছে যে আমরা আমাদের বুঝতে হচ্ছে সুবিধা হবে। ওকে, চলেন আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি জিনিস দেখলাম। ওকে, চলেন আমরা একটু রিক্যাপ করে আসি যে আমরা কি কি জিনিস আসলে শিখলাম। তাহলে আমরা পড়াশোনাটা শুরু করেছিলাম হচ্ছে সাবজাংটিভ দিয়ে, যে সাবজাংটিভ মুড হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে যে আনরিয়েল ইভেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা উইশ ব্যবহার করি, এবং আরেকটা হচ্ছে নর্মাল সাবজাংটিভ মুড, যেখানে আমরা কোনো কিছু সাজেস্ট করি, ডিমান্ড করি, রিকমেন্ডেশন করি, এবং সেটা হচ্ছে আরেকজন, আমরা চাই আরেকজন সেটা করুক। এই ধরনের ক্ষেত্রে আমরা সাবজাংটিভ ব্যবহার করতে পারি। তো আমরা শুরুতে দেখলাম উইশ, উইশ দিয়ে সবসময় হচ্ছে অবাস্তব ঘটনা বোঝানো হয়, অবাস্তব আনরিয়েল ইভেন্ট বোঝানো হয়, হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝানো হয়। তো হাইপোথেটিক্যাল সিচুয়েশনগুলো আমরা আমরা হচ্ছে কিভাবে প্রকাশ করতে পারি, যদি বর্তমানের কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আমরা সেখানে কুড উড ব্যবহার করতে পারি, অথবা আমরা সেখানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বি ভার্বটা অলওয়েজ অয়ার হবে। এখন এখানে আমার সাবজেক্ট সিঙ্গুলার থাকুক বা প্লুরাল থাকুক, যেটাই থাকুক, অবশ্যই অবশ্যই বি ভার্বটা অয়ার বসবে। এরপরে আমরা দেখছিলাম যে ফিউচার উইশের ক্ষেত্রে আমরা কি করব। ফিউচার উইশের ক্ষেত্রে আমরা আমরা হচ্ছে কুড উড এবং হচ্ছে এই যে অয়ার, এটা ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখেছি যে প্রেজেন্ট উইশের ক্ষেত্রে, প্রেজেন্ট উইশের ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আর পাস্টের কোনো উইশ, অতীতের কোনো উইশ, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, অথবা আমরা সেখানে কুড হ্যাভ দিয়েও বাক্যটা লিখতে পারি। এটা হচ্ছে সেই স্ট্রাকচার। ওকে, এরপরে আমরা দেখলাম যে অবশ্য যেটা মাথায় রাখতে হবে, খুব কমন মিস্টেক হয় যে ইংরেজিতে ছোট্ট একটা বই আছে, নাম হলো কমন মিস্টেক্স, হ্যাঁ, কমন মিস্টেক্স ইন ইংলিশ। এটা লিখেছে টিজে ফিটিকেটস, টিজে ফিটিকেটস, টিজে ফিটিকেটস এর কমন মিস্টেক নামের একটা বই আছে, ছোট্ট খুবই ছোট্ট একটা বই। এই বইটা কেউ চাইলে ফলো করতে পারেন, ঠিক আছে। এখানে যে সমস্ত কমন ভুলগুলো আমরা করে থাকি ইংরেজি গ্রামারের ক্ষেত্রে, সেগুলো বিস্তারিত উল্লেখ করা আছে। আর এটা যদি আপনি না পান, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশি রাইটার রাহাত হোসেন খান, রাহাত হোসেন খানের একটা বই আছে কমন মিস্টেক ইন ইংলিশ, তবে সেটা হচ্ছে কনফিডেন্স পাবলিকেশনের, মানে কনফিডেন্স থেকে প্রকাশিত। এই বইটাও নিতে পারেন, এই বইটা বাংলায় লেখা। এখানে আপনি হচ্ছে অসংখ্য, অসংখ্য বলতে মোটামুটি অনেক কিছুই এখানে কভার করা হয়েছে। মূলত টিজে ফিটিকেটস এর যে বইটা, সেটার বাংলা ভার্সন হচ্ছে এই রাহাত হোসেন খানের এই বইটা। এটা যদিও রাহাত হোসেন খানের বইটা বাজারে আছে কিনা আমি জানি না, তবে টিজে ফিটিকেটস এর বইটা আপনারা নিতে পারেন, ছোট্ট চিকন একটা বই। তারপরে আমরা দেখলাম যে সাজেশন, রিকমেন্ডেশন এবং ডিমান্ডের ক্ষেত্রে
কিভাবে সাবজাংটিভ ব্যবহার করতে পারি, এবং সাবজাংটিভ হচ্ছে তাকে বলতে পারেন ইংরেজি গ্রামারের রাজা, কারণ তার ক্ষেত্রে কোনো নিয়ম খাটে না, একটা নিয়মই খাটে, সেটা হচ্ছে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এবং এই সাবজাংটিভ কিছু শব্দ আছে, সেই শব্দগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা রূপা ইজ মডার্ন দিয়ে আপনি মনে রাখতে পারেন। আর ফর রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড। ইউ ফর আর্জ, আর্জেন্ট। পি ফর প্রপোজ, প্রিফার, প্রে, প্রেফার, প্রে। ইজ এর আই ফর ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ। এস ফর সাজেস্ট, স্টিপুলেট। মডার্নের এম ফর ম্যান্ডেটরি, ও ফর অব্লিগেটরি, কমান্ড, অর্ডার। এখানে হচ্ছে এই কমান্ডটা হচ্ছে সি চলে আসছে, তবে এই অর্ডার এবং কমান্ড কিন্তু দুইটাই সিনোনিমাস। ডি ফর ডিমান্ড, ডিক্রি। ই ফর এসেনশিয়াল, আর ফর রেকমেন্ড, এবং এন ফর নেসেসারি। ওকে, এরপর আসেন, আমরা দেখলাম যে ইমপার্সোনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে সাধারণত অ্যাডজেক্টিভ গুলো বসে, যে নেসেসারি, আর্জেন্ট, এসেনশিয়াল, এইগুলা। আর আরেকটা আমরা যেটা দেখলাম, যে যদি সাবজাংটিভে ভার্বের বেস ফর্ম না থাকে, তাহলে আমরা শুড প্লাস ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে পারি। ওকে, এখন আসেন আমরা দেখবো হচ্ছে উড রাদার। গতকালকে আমরা উডের ব্যবহার দেখেছিলাম, আজকে আমরা দেখবো হচ্ছে উড রাদার। উডের সাথে জাস্ট রাদার যুক্ত করা আছে। উড রাদার, এটা হচ্ছে অর্থটা প্রকাশ পায় হচ্ছে প্রেফার, অর্থাৎ প্রেফারের যে অর্থ, উড রাদারেরও আসলে একই অর্থ প্রকাশ করে। উড রাদার একই অর্থ প্রকাশ করে। উড রাদার কিভাবে হচ্ছে যে প্রেফার অর্থ প্রকাশ করে, দেখেন। প্রেফার মানে কি? প্রেফার মানে হচ্ছে পছন্দ করা। দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা বেছে নেওয়া, প্রেফার করা। তো প্রেফারটা যে অর্থে আমরা বসাতে পারি, উড রাদারটাও আমরা একই অর্থে বসাতে পারি। যেমন, আই উড রাদার ড্রিঙ্ক অরেঞ্জ জুস দেন কোকা কোলা। আমি কোকা কোলার চাইতে অরেঞ্জ জুসটা ড্রিঙ্ক করাই পছন্দ করব। ঠিক আছে, এইটাকে আপনি প্রেফার দিয়ে লিখতে পারেন এভাবে, আই প্রেফার ড্রিঙ্কিং অরেঞ্জ জুস টু ড্রিঙ্কিং কোকা কোলা। দুইটা বাক্যেরই অর্থ সেম, তবে যখন আপনি প্রেফার ব্যবহার করবেন তখন হচ্ছে বাক্যের ব্যবহারটা কিছুটা ভিন্ন হয়, আবার যখন আপনি উড রাদার ব্যবহার করবেন তখনও কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন দেখো এখানে বলেছে আই উড রাদার ড্রিঙ্ক, এইটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বসেছে, ড্রিঙ্ক অরেঞ্জ জুস দেন কোকা কোলা। কিন্তু যখন আপনি প্রেফার বলছেন, আই প্রেফার, তখন কিন্তু ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হয়েছে। আই প্রিফার ড্রিঙ্কিং অরেঞ্জ জুস টু, প্রেফারের সাথে অলওয়েজ টু বসে, টু ড্রিঙ্কিং কোকা কোলা। আর উড রাদারের সাথে অলওয়েজ হচ্ছে দেন বসে, যখন আপনি এরকম কোনো কিছু চুজ করা বোঝাতে চান। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মাথায় রাখতে হবে, যে উড রাদারের সাথে ভার্বের বেস ফর্ম বসে এবং হচ্ছে দেন বসে, আর প্রিফারের সাথে ভার্বের সাথে আইএনজি বসে এবং হচ্ছে টু বসে। এখন আসেন, এই যে উড রাদার দিয়ে আপনি প্রেজেন্টের কোনো কিছু মিন করতে পারেন, অথবা অতীতের কোনো কিছু মিন করতে পারেন। যদি আপনি প্রেজেন্টের কোনো কিছু চুজ করার জন্য উড রাদারটা ব্যবহার করেন, তাহলে বাক্যটার গঠন হবে কি রকম, সাবজেক্ট উড রাদার এবং ভার্বের বেস ফর্মটা বসে যাবে। যেমন ধরেন আমি বললাম, আই উড রাদার স্টে হোম টুমোরো দেন টুডে। আই উড রাদার স্টে হোম, আমি আজকের আজকে থেকে, বা আজকে বাড়িতে না থেকে আগামীকালকে বাড়িতে থাকাটা পছন্দ করব। দেখেন, আপনি কিন্তু আজকের কথা বলছেন, টুডে আছে, তাহলে টুডে আছে এই কারণে এটা প্রেজেন্টের উড রাদার হয়ে গেল। তাহলে আই উড রাদার, এই যে আই উড রাদার, এখানে ভার্বের বেস ফর্মটা বসছে। আরেকটা এক্সাম্পল দেখেন, উই উড রাদার নট বি হিয়ার। উই উড রাদার নট বি হিয়ার, এখানে একটা নাও হওয়ার কথা ছিল, যে আমরা এখানে আমাদের আসলে থাকা উচিত হয় নাই। তাহলে উড রাদারের পরে এখানে আমরা বি ভার্ব বসিয়েছি, অর্থাৎ বি ভার্বের বেস ফর্মটা হবে। তাহলে বি ভার্বের বেস ফর্ম কি? বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বিই। উই উড রাদার নট বি হিয়ার নাও। ঠিক আছে, এরপর আসেন, যদি পাস্টের কোনো কিছু হয়, পাস্টের কোনো কিছু যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা কিভাবে উড রাদারটা ব্যবহার করব। যদি পাস্টের কোনো কিছু হয়, সেক্ষেত্রে উড রাদারের পরে হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। যেমন, আই উড রাদার হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে দেন টুডে। এখানে আসেন, একটা পেস লাগতে পারে, যে এইখানে তো টুডে আছে,
তাইলে আমি এখানে কেন হচ্ছে এটাকে পাস্টের কথা বলছি? দেখেন, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু আসলে অতীতের ঘটনাটাই প্রকাশ করা হচ্ছে। কিভাবে? আই উড রাদার হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে দেন টুডে। আমি আজকের থেকে গতকালকে গতকালকে ক্লাসে যাওয়াটাই পছন্দ করতাম। তাহলে গতকালকে ক্লাসে যাওয়া, তাহলে গতকালকে ক্লাসে যাওয়া তার মানে এটা তো পাস্টের ঘটনাই মিন করছে। এই কারণে এখানে হ্যাভ গন হয়েছে। ঠিক আছে। আবার দেখেন, হি উড রাদার হি উড রাদার হ্যাভ টেকেন ইংলিশ দেন ম্যাথ লাস্ট ইয়ার। গত বছর সে ম্যাথ ম্যাথের চেয়ে ইংরেজিটাকেই প্রেফার করেছে অথবা পছন্দ করেছে। ঠিক আছে। তাহলে দেখেন, হি উড হ্যাভ রাদার হ্যাভ টেকেন ইংলিশ দেন ম্যাথ লাস্ট ইয়ার। তাহলে এখানে লাস্ট ইয়ার শব্দটা উল্লেখ আছে, সুতরাং এই কারণে আমরা এটাকে পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করেছি। তাহলে এই গেল হচ্ছে আমার উড রাদারের ব্যবহার। উড রাদার কিন্তু তাহলে এইটা উড আছে, তার মানে এরকম না যে এটা মোডাল অক্সিলারি ভার্ব হিসেবেই বসবে। মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, কিন্তু সেটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, আর পাস্টের ক্ষেত্রে কিন্তু আবার ব্যবহারটা হচ্ছে ভিন্ন। তাহলে এইভাবে এটা হচ্ছে উড রাদার একটা ব্যবহার, এবং এটা হচ্ছে যে মডেল অক্সিলারি যে ব্যবহার, সেই মডেল অক্সিলারি ব্যবহার থেকে কিছুটা ভিন্ন ব্যবহার আমরা শিখলাম। ওকে, চলুন এবার আমরা সামনের দিকে আগাই। আমরা এবার দেখব হচ্ছে যে কিছু 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 হচ্ছে ভার্ব ফ্রেজ আছে, যে ভার্ব ফ্রেজগুলোর পরে অলওয়েজ হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। যেমন দেখেন, যেগুলো দেখতে হচ্ছে মোডালের মতো মনে হয় না, কিন্তু এগুলো আসলে মোডাল হিসেবে কাজ করে। যেমন এই ভার্বের ফ্রেজগুলো হচ্ছে উড রাদার, লেট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রাদার, ডেয়ার। এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। যেমন আই উড রাদার টু ডাই দেন বেক। তাহলে এখানে সঠিক উত্তর হবে আই উড রাদার ডাই দেন বেক। এটা আমরা একটু আগেই দেখেছি। তারপর দেখেন, দে ডিড নট লেট মি টু এন্টার দ্য হল রুম। তাহলে এখানে লেট মি আছে, লেট মির পরে এখানে সঠিক উত্তর হবে এন্টার। এটা ওটা পজিটিভ, কিন্তু এটা কিন্তু পজিটিভ। দে ডিড নট লেট এন্টার দ্য হল রুম, এখানে সঠিক উত্তর হবে এন্টার। ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখেন, ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার ব্রেকেট হচ্ছে টু প্লে নাও। তাহলে এখানে টু প্লে এর বদলে কি হবে? সঠিক উত্তর হবে প্লে। ইউ হ্যাড বেটার প্লে নাও। তাহলে হ্যাড বেটার, উড রাদার, লেট, হ্যাড রাদার, ডেয়ার, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কি কি জিনিস শিখলাম। আমরা এখানে শিখলাম হচ্ছে উড রাদার, শুরুতে উড রাদার দিয়ে প্রেফারের যে অর্থ, উড রাদারের হচ্ছে একই অর্থ, তবে প্রেফারের পরে ভার্বের সবসময় আইএনজি হয় এবং সাথে হচ্ছে টু হয়, কিন্তু উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম হয় এবং সাথে হচ্ছে দেন হয়। এবং উড রাদার দিয়ে যদি প্রেজেন্টের কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়, আর যদি পাস্টের কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে ভার্বের আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট হিসেবে, সরি, আমরা পারফেক্ট স্ট্রাকচারটা লিখতে পারি। উডের পরে হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা লিখতে পারি। এরপর আমরা দেখলাম উড রাদার, লেট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রাদার, ডেয়ার, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এরপরে আসেন, আমরা কিন্তু কিছু এক্সাম্পল দেখেছি। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে যে কোনো বাক্যে যদি লেস্ট থাকে, লিস্ট মানে হচ্ছে যে এই ভয়, হ্যাঁ, অথবা হচ্ছে পাছে থাকলে সেখানে আমরা শুড অথবা মাইট ব্যবহার করতে পারি। এটা আমরা মোটামুটি সবাই জানি। যেমন হি রান ফাস্ট, সে দ্রুত দৌড়িয়েছিল, লেস্ট হি মিস দ্য ট্রেন, সে যাতে ট্রেন মিস না করে, অথবা সে ট্রেন মিসের ভয়ে, হ্যাঁ, সে দ্রুত দৌড়িয়েছিল। তাহলে লেস্ট আছে, লেস্ট থাকলে এখানে শুড হবে অথবা মাইট হবে। তাহলে আমরা এখানে শুড দিতে পারি যে হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্যাট বাস, অথবা এখানে শুডের বদলে আপনি চাইলে মাইটও বসাতে পারেন, যে লেস্ট হি মাইট মিস দ্য ট্রেন। ঠিক আছে, যে কোনো অপশন যে কোনো একটা থাকবে। আচ্ছা, এরপরে আসেন মেনি এ। মেনি এর পরে সিঙ্গুলার ভার্ব বসে এবং সাবজেক্টটাও সিঙ্গুলার হয়। এটা আমরা আরেক জায়গায়ও দেখেছিলাম, আমি একটু ব্যাখ্যা করছি। যে আমরা দেখেছিলাম যে মেনি এই শব্দটা অর্থ হচ্ছে অনেক। এই মেনির বদলে এ গ্রেট মেনিও বসতে পারে, অথবা অথবা হচ্ছে আপনার এ মেনিও বসতে পারে। এ মেনি বলেন
এ গ্রেট মেনি বলেন বা শুধু মেনি বলেন, সবগুলোর অর্থ সেম, সবগুলোর অর্থ সেম, ঠিক আছে? মেনির অর্থ অনেক, আ গ্রেট মেনি এটার অর্থ অনেক, এ মেনি এটার অর্থ অনেক। হ্যাঁ, সবগুলোর অর্থই হচ্ছে অনেক। তো এইখানে মেনির সাথে যেহেতু সবসময় আনকাউন্টেবল প্লুরাল নাউন বসে, এ গ্রেট মেনির সাথে সবসময় আনকাউন্টেবল কাউন্টেবল প্লুরাল নাউন বসবে, এ মেনির সাথে সবসময় কাউন্টেবল প্লুরাল নাউন বসবে, ঠিক আছে? এখন এই যে আহ, সবগুলোর সাথে কাউন্টেবল প্লুরাল নাউন বসবে, এইখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যদি কোনো বাক্যে দেখেন যে মেনি এ আছে, মেনি এ দিয়ে মূলত অনেক বোঝায়, তবে অনেকের মধ্যে প্রত্যেককে পার্টিকুলারলি সিঙ্গুলার সিঙ্গুলার হিসেবে বোঝানো হয়, ঠিক আছে? তাহলে মেনি এর পরে সবসময় ভার্ব সিঙ্গুলার বসে এবং যে সাবজেক্ট বা নাউন সেটাও সিঙ্গুলার হয়। আমরা এক্সাম্পল দেখি। যেমন দেখেন এখানে বলেছে যে মেনি এ বয়, মেনি এ বয়। দেখেন মেনির পরে, মেনি এর পরে কি আছে? বয় আছে, বয়েজ নাই কিন্তু। কিন্তু যদি এখানে মেনি থাকতো সেক্ষেত্রে হইতো হচ্ছে বয়েজ, মেনি বয়েজ। তাহলে মেনি এ বয় ড্যাশ, এখানে বি আছে ব্রেকেটে, প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে যেহেতু আমরা এখানে মেনি এ বসিয়েছি, সুতরাং আমার যে যেই নাউন আছে সেটা সিঙ্গুলার হবে, আবার এখানে যে ভার্ব আছে সেটাও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে সঠিক উত্তর হবে মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে ওয়াজ কেন হইলো? এখানে ওয়াজ হয়েছে কারণ যিনি বলছেন তিনি বাক্যটাকে পাস্টে লিখতে চেয়েছেন। আপনি এখানে চাইলে যদি ইজ দিতেন তাইলেও হচ্ছে এটা সঠিকই হইতো, ঠিক আছে? আবার দেখেন এখানে একটা বাক্য দেওয়া আছে যে আ গ্রেট মেনি বুকস ড্যাশ লস্ট, আ গ্রেট মেনি বুকস ড্যাশ লস্ট। তাহলে এখানে ড্যাশ লস্ট বলতে এখানে এ গ্রেট মেনি আছে, এ গ্রেট মেনি পরে কি আছে? বুকস আছে, বুকস। তার মানে এটা প্লুরাল, প্লুরাল বোঝাচ্ছে এ গ্রেট মেনি। তাহলে এইখানে বি এর বদলে কি হবে? বি এর বদলে আপনি বলতে পারেন হচ্ছে অয়ার, কারণ এখানে যেহেতু এ গ্রেট মেনি বুকস আছে প্লুরাল, তাহলে আপনি এখানে অয়ার বলতে পারেন অথবা আপনি এখানে আর বলতে পারেন। তাহলে এ গ্রেট মেনি বুকস অয়ার লস্ট অথবা হচ্ছে আর লস্ট, ঠিক আছে? ওকে, এরপরে আসেন ওয়ান অফ দ্য, ইচ, এভরি, এগুলো অর্থ হচ্ছে প্রত্যেক, এবং এগুলো হচ্ছে সবসময় হচ্ছে সিঙ্গুলার ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এবং এগুলোর সাথে সবসময় ভার্বও সিঙ্গুলার হয়। এটা আপনারা প্রোনাউনের ক্ষেত্রে দেখেছিলেন। যেমন এখানে বলেছে ইচ, প্রত্যেকে, অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের প্রত্যেকে, ব্রেকেট আছে হ্যাভ অ্যাপ্লাই। তাহলে এখানে কি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? যেহেতু ইচ অফ দ্য দিয়ে এখানে সিঙ্গুলার মিন করা হচ্ছে, সুতরাং এখানে হ্যাভ এর বদলে হবে হ্যাজ। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অ্যাপ্লাইড, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন ইচ অফ দেম, ইচ অফ দেম বি প্রেজেন্ট, বি মানে এখানে বি ভার্ব বসবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে? এখানে ওয়াজও হইতে পারতো আবার ইজও হইতে পারতো, দুইটাই হইতে পারতো। আচ্ছা, এরপর আসেন যে কোনো কোনো বাক্যে, কোনো বাক্যে যদি আপনি দেখেন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম আছে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম আছে, অথবা ফ্যান্সি আছে অথবা উইশ আছে, সেখানে অলওয়েজ ভার্বের পাস্ট ফর্ম হবে। আমরা তো উইশ এটা দেখছি যে উইশ থাকলে সবসময় ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে দেখেন আমরা কিছু এক্সাম্পল দেই। যেমন যেমন হচ্ছে যে আই উইশ আই ড্যাশ ফ্লাই। তাহলে আই, ওই যে দেখেন এখানে কিন্তু আই উইশ দ্যাট নাই, এখানে কিন্তু আই উইশ দ্যাট নাই। তাহলে এখানে ব্রেকেটে মনে মনে আসলে দ্যাট ছিল, এখানে দ্যাটটাকে বসানো হয় নাই। তাহলে আই উইশ ড্যাশ আই ক্যান ফ্লাই, তাহলে আই ক্যান ফ্লাই, এখানে এই ক্যানটা তো হচ্ছে পাস্ট টেন্সে হবে, তাহলে আমরা লিখতে পারি এরকম আই উইশ আই কুড ফ্লাই, ঠিক আছে? এরপর দেখেন আই ফ্যান্সি আই ড্যাশ এ ট্রাইফল পেল। তাহলে এইখানে আই ফ্যান্সি, আই ফ্যান্সি মানে হচ্ছে আমি আশা করছি, তাহলে এখানে টার্ন, টার্ন শব্দ হবে যাবে টার্নড, আই ফ্যান্সি আই টার্নড, পাস্ট টেন্সে হয়ে গেছে। আবার দেখেন ইট ইজ টাইম, ইট ইজ টাইম যদি থাকে ইট ইজ টাইম উই ড্যাশ দ্য প্লেস। তাহলে এখানে ইট ইজ টাইম আছে, আমরা জানি ইট ইজ টাইমের পরে যেই ক্লজটা থাকবে সেটা অলওয়েজ পাস্ট ফর্মে হবে। তাহলে সঠিক উত্তর হবে ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস, উই লেফট দ্য প্লেস, ঠিক আছে? ওকে, এরপর আসেন যে কোনো কোনো জায়গায় কোনো সেন্টেন্সে যদি অ্যাজ ইফ থাকে, অ্যাজ ইফ থাকে অথবা অ্যাজ দো থাকে, অ্যাজ ইফ বা অ্যাজ দো অথবা উইশ থাকে, সেখানে ব্রেকেটের মধ্যে যদি বি ভার্ব থাকে তবে সেই বি ভার্বটা সবসময় অয়ার হয়, অয়ার হয়ে যায়, এবং অয়ার দিয়ে আসলে আনরিয়েল পাস্ট বোঝানো হয়। তো এটা কিন্তু আমরা অলরেডি উইশের ক্ষেত্রে
দেখে ফেলেছি, এখানে একটা নতুন করে যুক্ত হবে, সেটা হচ্ছে অ্যাজ ইফ বা হচ্ছে অ্যাজ দো বা যেন। অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ দো হচ্ছে যেন। যেমন দেখেন উইশ দিয়ে এখানে বলেছে শি উইশেস শি ড্যাশ এ কুইন, তাহলে এখানে সঠিক উত্তর হবে শি উইশেস শি ওয়ার আ কুইন। শি ওয়ার আ কুইন, সে যেন একটা রানী, কিন্তু সে আসলে রানী না। অ্যাজ ইফ দিয়ে আমরা দেখি হি টক্স, সে কথা বলছে, অ্যাজ ইফ যেন, হি ড্যাশ ম্যাড, মানে সে এমন ভাবে কথা বলছে যেন সে একটা পাগল। তাহলে হি টক্স, সে কথা বলছে, অ্যাজ ইফ যেন, তাহলে এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, সে তো পাগল না, কিন্তু সে এমন ভাবে কথা বলছে যেন সে একটা পাগল। তাহলে এইখানে আমরা এই যে বি আছে, বি ভার্বের বদলে আমরা বসাবো হচ্ছে ওয়ার। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, হি ওয়ার ম্যাড। ওকে, এরপর আসেন হ্যাভিং। হ্যাঁ, হ্যাভিং এর পরে, হ্যাভিং এর পরে হচ্ছে আমরা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। যেমন হ্যাভিং ড্যাশ রাইস হি ওয়েন্ট টু কলেজ, এখানে তাহলে বাক্যটা হবে হ্যাভিং ইটেন রাইস হি ওয়েন্ট টু কলেজ। আসলে এই বাক্যটা ছিল এরকম যে হি হি হ্যাড ইটেন রাইস, হি হ্যাড ইটেন রাইস, মানে বাক্যটা ছিল এরকম, হি ওয়েন্ট টু কলেজ, শুরুতে হবে হি ওয়েন্ট টু কলেজ, হি ওয়েন্ট টু কলেজ আফটার হি হ্যাড ইটেন রাইস, বাক্যটা হবে এরকম, ঠিক আছে? তো হি ওয়েন্ট টু কলেজ, এটুকু হচ্ছে একটা ক্লজ। এরপর ক্লজটা হচ্ছে আফটার হি হ্যাড ইটেন রাইস, ভাত খাওয়ার পরে সে কলেজে গিয়েছিল। তো যখন আমরা, এটা তো একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যখন আমরা হচ্ছে সিম্পল সেন্টেন্সে পরিণত করব, তখন আমরা এই আফটারটাকে তুলে দিয়েছি, এই হিটাকে এখানে তুলে দিয়েছি, এই হ্যাডটাকে আমরা লিখেছি হ্যাভিং, হ্যাভিং ইটেন রাইস, ভাত খাওয়ার পরে হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল। তাহলে এইটা জাস্ট হচ্ছে সিম্পল সেন্টেন্স আছে। তো এটাই বলছে যে হ্যাভিং এর পরে যে ভার্বটা থাকবে সেটার পাস্ট পার্টিসিপলে আমরা বসাবো, ঠিক আছে? এরপর আসেন যে উড দ্যাট, উড দ্যাট, এই উড দ্যাট সবসময় হচ্ছে উইশ হিসেবে বসে। উইশ হিসেবে আমরা উইশটাকে যেই কাজে বসাতে পারি, উড দ্যাটটাকেও আমরা সেম কাজেই বসাতে পারি, বা কোনো জায়গায় যদি আপনি উড দ্যাট দেখেন তাহলে আপনি বুঝবেন এখানে আসলে উইশ বোঝানো হচ্ছে। তাহলে উইশ যদি হয় সেক্ষেত্রে আমরা কি করি, উইশের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা বসাতে পারি। যেমন দেখেন এখানে বলেছে উড দ্যাট আই ক্যান, ব্রেকেটে ক্যান আছে, সিং এ সং, তাহলে উড দ্যাট বলতে এখানে মূলত ছিল এরকম যে আই উইশ দ্যাট, আই উইশ দ্যাট, এই আই উইশ দ্যাটটাকেই ছোট করে দেখানো হয়েছে উড দ্যাট। উড দ্যাট আই ড্যাশ সিং এ সং, তাহলে এখানে ক্যান যদি ব্রেকেটে থাকে তাহলে আপনি বলবেন কি, উড দ্যাট আই কুড সিং এ সং, ঠিক আছে? এরপর দেখেন উড দ্যাট আই ড্যাশ দ্য ক্লাসরুম, তাহলে এখানে সঠিক উত্তর হবে উড দ্যাট আই কুড এন্টার দ্য ক্লাসরুম, ঠিক আছে? ওকে, তাহলে এরপরে আসেন আমরা হচ্ছে একটু পরে আমরা রিভিউ করতেছি। এখন আমরা দেখবো হচ্ছে ইউজ টু। ইউজ টুর ব্যবহারটা আমরা অলরেডি হচ্ছে শিখেছি একবার, যে ইউজ টুটা আমরা হচ্ছে অতীতের কোনো কাজ, অতীতে কোনো কাজ আপনি অভ্যাস ছিল কিন্তু এখন আপনার সেই অভ্যাসটা নাই, সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। যেমন হি ইজ, যেমন আহ, এটা আমরা বলতে পারি এরকম, যেমন হি ইউজ টু হি ইউজ টু ওয়াচ মুভিজ আ লট, হি ইউজ টু ওয়াচ মুভিজ আ লট, ঠিক আছে? তাহলে এইখানে সে হচ্ছে প্রচুর পরিমাণে কি করতো, সে প্রচুর পরিমাণে হচ্ছে মুভি দেখতো। তাহলে ইউজ টুটা আমি অতীতের একটা হেবিচুয়াল কাজে আমি ব্যবহার করলাম। এখন আসেন ইউজ টুর আগে যদি ইজ থাকে, অর্থাৎ যদি বি ইউজ টু হয়, যদি কোনো জায়গায় দেখেন যে শুধু ইউজ টু নাই, ইউজ টু আগে একটা বি ভার্ব আছে, ইজ আছে, সেক্ষেত্রে কিন্তু ইজ ইউজ টুর পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন হি ইজ ইউজ টু রিড ইন দ্য লাইব্রেরি, তাহলে এখানে রিড আছে, রিডের বদলে হবে রিডিং, হি ইজ ইউজ টু রিডিং ইন দ্য লাইব্রেরি, ঠিক আছে? এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে সে লাইব্রেরিতে পড়তে অভ্যস্ত হয়েছে, অভ্যস্ত, বা সে লাইব্রেরিতে পড়তে তার অভ্যাস আছে, এটাই হচ্ছে ইজ ইউজ টু
বা বি ইউজ টুর অর্থ, আমি এখানে অর্থটা লিখে দিচ্ছি যে বি ইউজ টু এটার অর্থ হচ্ছে অভ্যস্ত, অভ্যস্ত। ঠিক আছে। আচ্ছা, আর আরটা হচ্ছে গেট ইউজ টু। গেট ইউজ টু, এই গেট ইউজ টু অর্থ হচ্ছে যে সে অভ্যস্ত হয়েছে, অভ্যস্ত হয়েছে। যেমন সি গট ইউজ টু ওয়ার্ক ইন দিস রুম, সেই এই রুমে কাজ করতে অভ্যস্ত হয়েছে। তাহলে এখানেও এই গেট ইউজ টু বা গট ইউজ টু আছে, এরপরে ওয়ার্কিং হবে, ওয়ার্কের সাথে হচ্ছে আইন যুক্ত হবে। তাহলে দেখেন আমি একটু সামারি করি, যদি ইউজ টু হয়, যদি কেবল ইউজ টু হয়, এখানে কোনো বি নাই, বি ভার্ব নাই বা গেট ভার্বটাও নাই, তাহলে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম অফ ভার্ব। যদি কেবল ইউজ টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু যদি বি অথবা গেট ইউজ টু থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, ওকে। এরপর দেখেন, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। দেখেন এই বাক্যটা, সঠিক বাক্যটা কি হবে, এটা আপনারা দেখেই অবশ্য বুঝতে পারছেন যে এখানে সঠিক বাক্যটা হবে আই হ্যাভ জাস্ট রিসিভড মাই ওয়াইফস লেটার। কারণ কি, কারণ এখানে জাস্ট আছে। আপনারা জানেন যে কোনো বাক্যে যদি জাস্ট থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্টটা আমরা বসাই, জাস্ট, জাস্ট নাও। হ্যাঁ, তারপরে হচ্ছে যে রিসেন্টলি, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, এগুলো থাকলে সেই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা আমরা টেন্সে শিখেছি। আচ্ছা, এরপরে আসেন যে টাইম, টাইম সময়, মানি টাকা, ওয়েট, লেংথ, ডিস্টেন্স, এগুলোর একক সবসময় সিঙ্গুলার হয়, এবং এগুলো একক সিঙ্গুলার বা প্লুরাল যেটাই হোক না কেন, এগুলোর পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তবে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম বাদ দিয়ে ভার্ব অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার হয়। যেমন দেখেন এখানে বলেছে যে 20 কিলোমিটার্স ইজ অথবা আর এ লং ডিস্টেন্স, 20 কিলোমিটার্স ইজ অথবা আর এ লং ডিস্টেন্স। তাহলে এখানে সঠিক উত্তর হবে 20 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স। 200 পাউন্ডস ইজ অথবা আর এনাফ ফর আস, সঠিক উত্তর হবে 200 পাউন্ডস, যদি এখানে পাউন্ডস আছে সঠিক উত্তর হবে ইজ এনাফ ফর আস। 100 ইয়ার্স ইজ অথবা ওয়াজ, এখানে দুইটাই কিন্তু সঠিক হয়, ওয়াজ এ লং টাইম টু পাস অ্যালোন অথবা ইজ এ লং টাইম টু পাস অ্যালোন, দুইটাই হয়। তাহলে দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে 4 মান্থস ড্যাশ এ লং টাইম, তাহলে সঠিক উত্তর হবে 4 মান্থস ইজ এ লং টাইম। এরপর আসেন আই ড্যাশ দ্য লেটার বিফোর আই বার্ন ইট। আচ্ছা, এখানে একটা একটা হচ্ছে আপনার এক্সেপশন আছে। আপনারা হয়তো, আমি মনে হয় কোন জায়গায় আমাদের আমাদের একজন মেন্টর আমাকে দেখিয়েছিলেন যে কোন একটা জায়গায় 4 মান্থস, এই 4 মান্থসের ইজের জায়গায় আর দেওয়া আছে, 4 মান্থস আর এ লং টাইম, এরকম দেওয়া আছে, বা এরকম দেওয়া ছিল মনে হয় যে ফোর, এখানে 4 মান্থস, 4 মান্থসের সাথে হ্যাভ হয়েছে। যে আমরা তো জানি যে সময়, সময় সবসময় হচ্ছে সিঙ্গুলার হয়, তাহলে যদিও মান্থস আছে তারপরে সিঙ্গুলার হবে, হ্যাজ হওয়ার কথা, কিন্তু এখানে হ্যাভ কেন হইলো? এটা হচ্ছে আসলে যখন কোনো কিছু এমফাসাইজ করা বোঝানো হয়। যেমন তার বাবা মারা গেছে, তাহলে 4 মাস, এই 4 মাস হচ্ছে সে আসলে 1 মাস 1 মাস করে হিসাব রেখেছে। যখন 1 মাস পার হয়েছে সে হিসাব করেছে যে 1 মাস পার হলো। 2 মাসের ক্ষেত্রে সে হিসাব করেছে 2 মাস পার হলো। 3 মাসের ক্ষেত্রে সে হিসাব করেছে 3 মাস পার হলো। এরকম ইন্ডিভিজুয়ালি মাস হিসেবে এখানে ডিনোট করা হচ্ছে, এমফাসাইজ করা হচ্ছে, এই কারণে এখানে হ্যাভ হয়েছে। কারণ আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে পরীক্ষা হলে আমি কিভাবে বুঝবো? পরীক্ষা হলে বোঝার কোনো উপায় নাই যে এটা এখানে কি সিঙ্গুলার বোঝানো হয়েছে নাকি প্লুরাল বোঝানো হয়েছে। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যদি পরীক্ষাতে এরকম থাকে, হুম, আপনি সবসময় মনে মনে চিন্তা করবেন যে এটা আমি সিঙ্গুলারই বসাবো, আমি এটা সিঙ্গুলারই বসাবো। ঠিক আছে, এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন যে আপনি সিঙ্গুলার বসাবেন, তাহলে ধরেন এখানে এই প্রশ্নটাই থাকলো, হ্যাঁ, পরীক্ষাতে, তাহলে অপশনে থাকলো হচ্ছে আপনার হ্যাড না, অপশনে থাকলো হচ্ছে হ্যাজ, অপশনে থাকলো হইলো আপনার অপশনে থাকলো হচ্ছে ইজ থাকলো, ইজ থাকলো, অপশনে থাকলো হচ্ছে আপনার অয়ার, অপশনে থাকলো হচ্ছে নান। তাহলে এখানে আপনি কোনটা দিবেন? ঠিক আছে, এখন দেখেন এখানে 4 মান্থস, এই 4 মান্থস পাস্ট, আপনি যদি ইজ অথবা ওয়ার দেন সেক্ষেত্রে এইটা আসলে আপনাকে প্যাসিভে এখানে প্রকাশ করতে হবে, কিন্তু এটা আসলে প্যাসিভ বোঝায় নাই। হ্যাঁ, 4 মান্থসটাই হচ্ছে এখানে সাবজেক্ট,
তাহলে ইজ বা ওয়্যার হবে না। তাহলে আপনি জানেন যে মাস বুঝিয়েছে, মাসের ক্ষেত্রে আমরা সবসময় সিঙ্গুলার ইউজ করি, সুতরাং এখানে হ্যাজ হবে। ঠিক আছে, এখন হ্যাজের বদলে এখানে যদি হ্যাভ থাকতো তাহলে কি আপনি নান দাগাইতেন? না। সেক্ষেত্রে আপনি মনে মনে চিন্তা করতে হবে যে হ্যাঁ, এই টাইম অথবা ডিস্টেন্সের ক্ষেত্রে মাঝে মধ্যে প্লুরাল ভার্ব হতে পারে যদি সেটা দিয়ে এমফাসাইজ করা বোঝানো হয়। এখন তাইলে বক্তা এখানে এমফাসাইজ বোঝাচ্ছে, সুতরাং এখানে আমি হ্যাভটা ব্যবহার করতে পারবো। এই কারণে হচ্ছে এই জিনিসগুলো জেনে রাখা যে মাঝে মধ্যে প্লুরাল ভার্বও হতে পারে। আচ্ছা, এরপর আসেন বিফোর এবং আফটার। এটা আপনারা অলরেডি জানেন যে বিফোরের পূর্বে আমরা পাস্ট পারফেক্ট বসাই, আর বিফোরের পরে আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাই। তাহলে এটা এখানে বলা আছে, যেমন আই হ্যাড রিড দ্য লেটার বিফোর আই বার্নড ইট। ঠিক আছে, যে আমি এই চিঠিটা পোড়ানোর আগে চিঠিটা পড়ে নিয়েছিলাম। তাহলে পোড়ানোর আগে আমরা কি করছিলাম? পড়ছিলাম। তাহলে আগের কাজটা সবসময় পাস্ট পারফেক্ট হয়, এই কারণে আমরা এখানে হ্যাড রিড দিয়েছি। তাহলে বিফোরের এবং আফটার, বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট এবং আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা আমরা টেন্সে শিখেছিলাম। এই যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, এরপর আসেন কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্সে হয় এবং দ্বিতীয় অংশটাতে যদি নেক্সট অথবা যেমন নেক্সট ইয়ার, মান্থ অথবা ডে উল্লেখ থাকে, তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সের দ্বিতীয় অংশের যে ভার্বটা সেটার পূর্বে হচ্ছে উড বসে। ঠিক আছে, যেমন কি, যেমন দেখেন হি সেড দ্যাট, সে বলেছিল হি ড্যাশ ব্রেকেটে প্লে ইন দ্য নেক্সট মান্থ। হ্যাঁ, তাহলে এইখানে মূলত বাক্যটা ছিল এরকম, হি সেড দ্যাট হি উইল প্লে, হি উইল প্লে ইন দ্য নেক্সট মান্থ। ব্যাপারটা ছিল এরকম, যেহেতু নেক্সট মান্থ বোঝানো হচ্ছে। কিন্তু যেহেতু এখানে রয়েছে হি সেড দ্যাট, এটা হচ্ছে পাস্ট টেন্স, সুতরাং আমার একটা বাক্যে হচ্ছে আম, একটা বাক্যে যে কোনো একটা টেন্সে হয়। হ্যাঁ, হয় পাস্ট টেন্স হবে, নাহলে ফিউচার টেন্স হবে, নাহলে প্রেজেন্ট টেন্স হবে। তাহলে এখানে আমি উইল বসাতে পারবো না, আমাকে লিখতে হবে হি উড প্লে। হি সেড দ্যাট হি উড প্লে ইন দ্য নেক্সট মান্থ, তাহলে সঠিক উত্তর হবে হি সেড দ্যাট হি উড প্লে ইন দ্য নেক্সট মান্থ। এরপর দেখেন আরেকটা বাক্য, she told me that he dash home the next day। তাহলে এখানে সঠিক উত্তর হবে she told me that he would go, he told me that he would go home the next day। ওকে, এরপরে আসেন আমরা একদম শেষ দিকে চলে আসছি। while যদি থাকে কোনো সেন্টেন্সে, যদি while থাকে তাহলে while এর পরে যদি ভার্ব থাকে, তাহলে while এর পরে ভার্ব থাকলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। while এর পরে ভার্ব থাকলে ভার্বের পরে আইএনজি যুক্ত করতে হয়। কিন্তু যদি দেখেন যে ভার্ব না থেকে একটা ক্লজ আছে, তাইলে ওয়াইলের পরের যে ক্লজটা সেটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এটা আমরা টেন্সে পড়েছিলাম। যেমন আমরা এক্সাম্পল দেখি, while we dash that rain came, তাহলে সঠিক উত্তর হবে while we were playing। তাহলে এখানে we play আছে, তাহলে আমরা জানি while এর পরের যে অংশটা সেটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াসে হবে। তাহলে while we were playing the rain came। ঠিক আছে, এরপরে আসেন যে যদি এটা এরকম থাকতো যে হোয়াইল ব্রেকেটে যদি থাকতো শুধু প্লে, যদি এখানে উই না থাকতো, সেক্ষেত্রে আমরা বসাতাম এরকম যে হোয়াইল প্লেইং দ্য রেইন কেম। ঠিক আছে, ওকে। এরপর আসেন যে কোনোটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের একটা অংশ পাস্ট টেন্স হলে পরের অংশটাও অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হবে। যেমন যেমন দেখেন দ্য টিচার উই ফাউন্ড দ্যাট, দেখেন এখানে বলছে when he found me he act crazy, when he found me he dash crazy। তাহলে এখানে when he found me, এখানে ফাউন্ড আছে, পাস্ট টেন্সে আছে, সুতরাং এই যে অ্যাক্ট এটাও পাস্ট টেন্স হবে। তাহলে সঠিক উত্তর হবে when he found me he acted crazy। ঠিক আছে, ওকে। এরপরে আসেন যে কোনোটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় এবং পরের অংশটা যদি ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, চিরন্তন সত্য বোঝায়, তাহলে পরের অংশটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। যেমন দ্য টিচার সেইড দ্যাট অনেস্টি বি দ্য বেস্ট পলিসি। তাহলে একটু আগে আমরা দেখেছিলাম যে এটা একটা কি টেন্স, এটা একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি একটা টেন্সই হয়। তাহলে সেইড দ্যাট, সেক্ষেত্রে এখানে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা তো ইউনিভার্সাল ট্রুথ, সুতরাং এখানে বি এর জায়গাতে হবে হচ্ছে ইজ। দ্য টিচার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।
একটা এক্সাম্পল দেখেন, হি আনসার্ড দ্যাট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। তাহলে এখানে সঠিক উত্তর হবে হি আনসার্ড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আচ্ছা, এরপরে আসেন যে কোন একটা বাক্যে যদি প্রেপোজিশন হচ্ছে বাই থাকে এবং বাই দিয়ে হচ্ছে ফিউচার কোনো ইভেন্ট বোঝায়, যে আমি এই মুহূর্তে এটা করব, এই সময়ের মধ্যে এটা করব, সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এটা আমরা আগে দেখেছি। যেমন দে ড্যাশ দ্য মিটিং বাই 10 AM, আমরা দেখেছিলাম যে বাই যুক্ত এরকম ফিউচার কোনো জিনিস থাকলে সেটাকে আমরা ফিউচার পারফেক্টে লিখি। এর সঠিক উত্তর হবে দে উইল হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং, দে উইল হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং বাই 10 AM, তারা 10টার মধ্যে মিটিংয়ে তারা অ্যাটেন্ড করবে। আবার দেখেন আরেকটা বাক্য, হি ড্যাশ দ্য ওয়ার্ক বাই টুমোরো। তাহলে বাই টুমোরো আছে, ভবিষ্যতে কোনো একটা কাজ এখানে বোঝানো হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো হি উইল হ্যাভ ফিনিশড, হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমোরো, হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমোরো। ঠিক আছে। আচ্ছা, এরপরে সর্বশেষ আসেন আমরা দেখবো হচ্ছে কোনো বাক্যে যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড বাই ইত্যাদি থাকে, তাহলে এই অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, হ্যাঁ, বা ইন এডিশন টু, এইগুলা যুক্ত যেই সাবজেক্টে থাকে সেটা ভার্বকে কোনোভাবেই ইফেক্ট করে না, এফেক্ট করে না। প্রথম যেই সাবজেক্ট সেটা অনুযায়ী নাম্বার এবং ভার্ব চেঞ্জ হয়। যেমন আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝবো। দেখেন এখানে বলেছে হি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডগ, হি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডগ বি প্রেজেন্ট। এখানে কিন্তু এই যে আহ, এই ডগের উপর ভিত্তি করে এই ভার্ব হবে না, ভার্বটা হবে হচ্ছে এই হি এর উপর ভিত্তি করে। ঠিক আছে, এই অ্যাজ ওয়েল অ্যাজ এর এস এটা কিন্তু এই ভার্বের উপরে কোনো প্রভাব ফেলবে না। তাহলে এখানে সঠিক উত্তর হবে হি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডগ ওয়াজ প্রেজেন্ট। একটা এক্সাম্পল দেখি আমরা, তাহলে আর একটু ক্লিয়ার হবো। দেখেন এখানে বলেছে যে রূপা অ্যালং উইথ হার ফ্রেন্ডস, দেখেন এখানে ফ্রেন্ডস আছে, তাহলে ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল। তাহলে সেই হিসেবে আমাদের মনে হইতে পারে যে এখানে যে ভার্বটা বসবে সেটাই ফ্রেন্ডস হিসেবে বসবে, কিন্তু আসলে এই ভার্বটা ফ্রেন্ডস হিসেবে বসবে না, ভার্বটা বসবে হচ্ছে এই রূপা হিসেবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে রূপা অ্যালং উইথ হার ফ্রেন্ডস ইজ ইন দ্য ক্লাস। তাহলে এখানে অ্যালং উইথ হার ফ্রেন্ডস এটা হচ্ছে একটা বেশি অংশ, এডিশনাল অংশ। এটা অনুযায়ী আমার ভার্ব চেঞ্জ হবে না, ভার্ব চেঞ্জ হবে প্রথম যেই সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী। চলেন আমরা একটু রিক্যাপ করে আসি আমরা এতক্ষণ কি কি জিনিস পড়লাম। আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ, রাইট ফর্ম ভার্বের 2 নাম্বার ক্লাসটা। তাহলে আমরা এখানে কি জিনিস দেখলাম, আমরা এখানে দেখলাম হচ্ছে যে উড দ্যাট, উড দ্যাটটা হচ্ছে উইশের অর্থ প্রকাশ করে। তারপর আমরা দেখলাম হ্যাভিং, হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল হয়, এটা আমরা দেখলাম। এরপর আমরা দেখেছি যে কোনো বাক্যের শুরুতে উড দ্যাট থাকলে সেটা আসলে উইশের অর্থ প্রকাশ করে, এবং তারপর হচ্ছে কুড প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্মটা হয়। এরপরে আমরা দেখেছি হচ্ছে ইউজ টু, ইউজ টুতে হচ্ছে বি ইউজ টু হতে পারে, গেট ইউজ টু হতে পারে, অথবা শুধু ইউজ টু হতে পারে। শুধু ইউজ টু দিয়ে বোঝানো হয় যে সে আসলে আহ, আহ, অভ্যাস ছিল, তার অভ্যাস ছিল, এখন হচ্ছে ওই অভ্যাসটা নাই, এক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। আর ইজ ইউজ টু বা বি ইউজ টু বা গেট ইউজ টু, এর মধ্যে ইজ ইউজ টু, ইজ ইউজ টু মানে হচ্ছে যে সে অভ্যস্ত, আর গেট ইউজ টু মানে হচ্ছে সে অভ্যস্ত হয়েছে, আগে তার এই অভ্যাস ছিল না, পরে সে অভ্যস্ত হয়েছে। ওকে, এবং বি ইউজ টু এবং গেট ইউজ টু এগুলোর পরে অলওয়েজ ভার্বের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওকে, এরপরে আমরা দেখলাম জাস্ট, জাস্ট নাও, তারপরে হচ্ছে অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এগুলোর থাকলে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। টাইম, মানি, ওয়েট, এগুলোর সাথে যে একক, সে এককটা প্লুরাল হতে পারে, কিন্তু সাবজেক্ট হিসেবে সে সবসময় সিঙ্গুলার, এবং সে সিঙ্গুলার ভার্ব হচ্ছে গ্রহণ করে। এরপরে আমরা দেখলাম হচ্ছে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, এবং আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়। এরপরে আমরা দেখেছি যে কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ পাস্ট টেন্স হলে আহ, দ্বিতীয় অংশটা অবশ্যই পাস্ট টেন্স হবে, কিন্তু যদি নেক্সট উল্লেখ থাকে সেক্ষেত্রে কিন্তু উড হবে। যেমন হি সেড দ্যাট হি প্লে ইন দ্য নেক্সট মান্থ, তাহলে এখানে সঠিক উত্তর হবে হি সেড দ্যাট হি উড প্লে ইন দ্য নেক্সট মান্থ। ওকে, এরপর আমরা আরো কিছু এক্সাম্পল দেখেছি, যেমন হোয়াইল উই প্লে দ্য রেইন কেম, সঠিক উত্তর হবে হোয়াইল উই আর প্লেইং দ্য রেইন কেম। তারপরে আমরা দেখলাম যে কম্পাউন্ড এবং হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে একটা অংশ পাস্ট টেন্স হলে পরেরটাও পাস্ট টেন্স হয়। যেমন হোয়াইল, এখানে হোয়াইলের এক্সাম্পলটা আগে আসার কথা ছিল, হোয়াইল
ওয়াক ইন দ্য গার্ডেন এ স্নেক বিট মি, এখানে সঠিক উত্তর হবে হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট মি। ওকে, হোয়েন হি ফাউন্ড মি হি অ্যাক্ট ক্রেজি হবে না, সঠিক উত্তর হবে হি অ্যাক্টেড ক্রেজি। তারপর কিন্তু যদি চিরন্তন সত্য থাকে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। বাই যুক্ত কোনো শব্দ থাকলে সেটা দিয়ে যদি ফিউচার ইভেন্ট বোঝায় তাহলে অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্সে লিখতে হয়। তারপরে আমরা দেখলাম অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো যদি থাকে তাহলে প্রথম যেই সাবজেক্টটা সে প্রথম সাবজেক্টটা অনুযায়ী হচ্ছে ভার্বটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে আবারও দেখা হবে।